মুখাভিনয় অভিনয় শিল্পের একটি ধারা। শব্দ বা কথার কোনো ভূমিকা ছাড়াই শারীরিক এবং মুখের ভঙ্গিমায় বক্তব্য প্রকাশের একটি ধারা মুখাভিনয় বা মাইম। আমাদের আজকের অতিথি একজন আন্তর্জাতিক মাইম আইকন। তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুখাভিনয় শিল্পকে প্রতিষ্ঠিত করার অন্যতম একজন শিল্পী। মূকাভিনয়কে দেশীয় সংস্কৃতির অবয়বে বিনির্মাণের চেষ্টায় নতুন প্রজন্মদের নিয়ে গড়ে তুলেছেন গবেষণা কেন্দ্র। এই কেন্দ্রের তিনি মহাপরিচালক। লেটস ওয়েলকাম আওয়ার গেস্ট কাজী মশহুরুল হুদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। আমার খুবই কৌতূহল এটার জন্য যে মুখাভিনয় বা মাইম এটা খুব একটা প্রচলিত শিল্পের ধারা নয়। এই মাইমের সাথে আপনার যাত্রা শুরুর গল্পটা কেমন ছিল? আপনাদের দর্শকদের আমি শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে বলতে চাই যে আসলে এটা একটা ছিল যে আমি ছোটবেলা থেকে একটু শিল্পমনা ছিলাম, কিন্তু আমার একটা ভয় ছিল যে পাবলিক সামনে কথা বলার একটা ভয় ছিল। তখন আমি যখন 1975 এর দিকে অ্যাডাম ডারিউস ব্রিটিশ কাউন্সিলে একটা মাইমের অনুষ্ঠান করেছিল, এটাই সবচেয়ে প্রথম আমার দেখা এবং বাংলাদেশের মানুষেরও দেখা, কারণ তখনও পর্যন্ত ব্যাপ্তি মাইমের বাংলাদেশে আসেনি। তো তখন আমার কাছে মনে হলো কি যে আমি কথাতে যদি আমার একটু জড়তা থাকে, হয়তো যে দেহের অঙ্গভঙ্গিমায় তো কোনো জড়তা থাকার কথা না, কারণ এখানে কথা ভাষার কোন বডির ভাষা দিয়ে বলা হচ্ছে, এবং এইটা আমার কাছে মনে হচ্ছে যে আই ক্যান ডু ইট। সো এই যে একটা প্রবল ইচ্ছে যে আই ক্যান ডু ইট, অ্যান্ড এইটার থেকেই আমার সে নিজের ইয়েতে, কারণ তখন তার এখানে কোনো ট্রেনিং বা টিচারও নেই যে যাদের কাছ থেকে শিখবো, নিজেরাই নিজেদের মাধ্যমেই শেখার প্রক্রিয়ার ভিতর দিয়ে বেরিয়ে আসা আর কি। তখন থেকে এই যাত্রাটা শুরু হয়েছে। চমৎকার। আপনি তো অনেক মানে এমন একটা সময় আপনি আসলে মাইমের সাথে আপনার যাত্রা শুরু, যখন এটা আসলে তৎকালীন সময় খুব একটা প্রচলিত ছিল না। তো তখন যখন আপনি এটা নিয়ে দর্শকদের সামনে মানে যেতেন, তখন আপনার দর্শকদের যে একটা গ্রহণ করা বা একটা রেসপন্স পেতেন, সেই সময়টা কেমন ছিল? এবং সেই সময় এবং এই সময়ের মধ্যে কোনো পার্থক্য কি চোখে পড়ে? আছে। সেই সময় ধরেন স্বাধীনতার বাংলাদেশে তখন নাট্য আন্দোলন চলছে, সবকিছুর ভিতরে একটা বিপ্লব ভাব রয়েছে, যার ফলে বিপ্লবটা কি যে একটা সৃষ্টি, তো সৃষ্টির ভিতর দিয়েই তখন বাংলাদেশ নতুন হয়েছে, এবং আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির কে যে যার অবস্থান থেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তখন মুখাভিনয় একদম সম্পূর্ণ নতুন। অভিনয়ের সাথে যে কথা না বলে মানুষকে আকৃষ্ট করা যায়, এটা তখন একটা আশ্চর্য ছিল তখনকার সময় মানুষের, এখনো, কারণ এটা একটা ফিজিক্যাল ওয়ার্ক। তো তখন এই এই এর ভিতর দিয়ে আমরা শুরু করি। আমার সাথে আমার অগ্রজ ছিলেন পার্থপ্রতিম মজুমদার। আমি এবং পার্থপ্রতিম মজুমদার এই দুজনই শুরু করি স্বাধীনতা উত্তর বাংলাদেশের মুখাভিনয়ের, এবং সেখান থেকেই আস্তে আস্তে ধীরে ধীরে এই 53 বছর পার হয়ে এসছে মুখাভিনয় জগৎ বাংলাদেশের। আপনি তো দীর্ঘদিন এই শিল্পের সাথে আছেন, মুখাভিনয়ের সাথে। আমাদের সাথে কি আপনার খুব মনে পড়ে খুব সুন্দর কোনো স্মৃতি মঞ্চ পারফরমেন্স নিয়ে আমাদের দর্শকদের সাথে কি একটু শেয়ার করবেন কিনা প্লিজ? হ্যাঁ, অনেক আছে যে এরকম। আমি একটা জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছিলাম, তো সেটা ছিল একটা স্কেচ অপারেশন থিয়েটার। একটা অপারেশন থিয়েটারে ডাক্তার রুগীকে অপারেশন করছে।
তো ওই সময় আমি যখন ওই অপারেশন থিয়েটারে যখন রোগীর বুকে ছুরা মেরে পেট ফেড়ে দিয়ে অপারেশন করছি, সেই সময় ছুরা মারার সাথে সাথে টেবিলটা ভেঙে পড়ে গেল আর কি। তো তো এটা একটা মানে সবার কাছেই, আমার কাছেও যেমন অবিশ্বাস্য ছিল, কারণ এটা তো ঘটনার সাথে জড়িত না। ফলে আহ, ও, কিন্তু বিষয়টা ছিল কি যে রুগীও কোঅপারেটিভ ছিল। ফলে রুগীর মতন ওখানে পড়েছিল, যদি উঠে পড়তো তাহলে পরে সমস্যা ছিল আর কি। তো এবং আমি ওই ভাঙা টেবিলের উপরেই অপারেশনটা করেছিলাম। হ্যাঁ, ফলে আমরা বুঝতে পারিনি, লোকে যে এটা একটা মনে করছে যে ইটস পার্ট অফ ইট, বাট ইট ওয়াজন্ট পার্ট অফ ইট। এটাই আর কি একটা ইয়ে আমার কাছে স্মরণীয় আছে মনে হয়। কখনো কি খুব বিব্রতকর কোনো পরিস্থিতি বা খুব আপনাকে এখনো মনে পড়লে কষ্ট দেয়, মঞ্চের অভিনয়ের সময় কি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন? মাইমের ব্যাপারে আপনি অভিনয় করলে পারে আপনার মানুষ অভিনয়টা ভালো বোঝে। ফলে অভিনয় খারাপ করলে পারে তখন আপনাকে আহ, মন্দ বলবে। কিন্তু মাইমের ব্যাপারে এই বিষয়গুলো কি, যে যা করছেন আহ, সেটাই অ্যাকসেপ্ট করছে, এই জন্য যে এটা একটা নতুনত্ব বলে। কিন্তু এর ভিতরেও যে বিশুদ্ধ আছে বা আহ, শুদ্ধ না, তাও কিন্তু শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য। যার জন্যে আহ, এই যে প্রশ্ন করেছিলেন একালে এবং সেকালে, আমরা সেই সময় খুব আগ্রহ নিয়ে একটা শিল্পটাকে গ্রহণ করেছিলাম, যে এর শেষটা দেখার জন্য। এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে খুব সহজেই মানুষ খ্যাতি পেতে চায়, এই যে টিকটকের মতন ব্যাপার। হ্যাঁ, কেউ এই খ্যাতি পেতে চায়, তো এতে করে শিল্পী তৈরি হয় না। আহ, মানে শিল্পটাকে বেস করে করছে না বলেই তখন তার ভিতরে শুদ্ধতা পাওয়া যাচ্ছে না। এই এখন আমরা যেটা চেষ্টা করছি যে শুদ্ধ মুখাভিনয় চর্চাটা কিভাবে আহ, নতুন প্রজন্মের কাছে নিয়ে আসা যায়। কারণ নতুন প্রজন্ম ও, মনে করে যে মূকাভিনয়টা শুধু কৌতুকই, কিন্তু আসলে কৌতুক নয়, এবং এর ভিতরে যে আরো অন্যান্য যে ফিল্ড আছে, অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে, এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে, এবং না বুঝলে পারে নির্ণয় করা সম্ভব নয়। প্রথম যেদিন আপনি মঞ্চে মূকাভিনয় প্রদর্শন করেছিলেন, সেই দিন স্মৃতি কি এখনো মনে পড়ে? আর এখনো যখন আপনি মঞ্চে দাঁড়ান পারফরমেন্সের জন্য, আহ, এখন কেমন লাগে? মাঝখানে তো অনেকটুকু লম্বা সময় পার হয়ে এসেছেন, সেই তরুণ বয়সের মতো সেই ভেতরের উত্তেজনা কি এখনো কাজ করে? এটা একটা ভালো প্রশ্ন করেছেন। যখন শুরু করেছিলাম সেই সময় যে আহ, একটা প্রেরণা এবং সৃষ্টিশীলতা, এই জিনিসগুলো প্রবল ছিল, এই জন্য যে আহ, অজানাকে জানার যে একটা আগ্রহ এবং তার ভিতর দিয়ে অ্যাচিভ করা, সেই জন্য সেই সময় ছিল একটা তারুণ্যের আহ, চেতনা। এই চেতনা দিয়েই আহ, এই চেতনাগুলো থাকে বলেই আমরা কিন্তু এগিয়ে যেতে পারি। এবং যখন এটা অ্যাচিভ হয়ে যায় তখন কিন্তু অনেকেই পড়ে যায় এই কারণে যে আমি তো পেয়ে গেছি। হ্যাঁ, তো তখন আর এই আগ্রহটাকে প্রবল আকারে থাকে না বলেই অনেক শিল্পী দেখবেন যে চর্চা করার পরেও আস্তে আস্তে ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। কারণ ওই 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 যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটা ধরে রাখতে পারেনি। আমাদের ভোল্টেজ সবসময় ধরে রাখতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে মার্সেল মার্সুল কে একটা বিষয় আমি ইয়ে করি, যে উনি যে 80 প্লাসে হয়ে যাওয়ার পরেও কিন্তু মুখাভিনয় করছেন, মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু উনি মুখাভিনয় করে গেছেন। এবং মৃত্যুর পরেও 2 বছর ওনার স্কেজুয়াল বুকড ছিল, যে আগামী 2 বছর উনি কোথায় কোথায় শো করবেন সারা ওয়ার্ল্ডে। তো এই জিনিসগুলো যখন আমি ওনার কথা চিন্তা করি, মনে করি, তখন আহ একটা ভাবি যে এখনো তো আমার 20 বছর আছে আর কি, এরকম আর কি।
ফলে আমি নিজেকে ওই এখনো মুখাভিনয়ে তারুণ্যতা আমি নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করি। বয়সের জন্য না, একটু অভিজ্ঞতাকে সঞ্চয় করে আরো যাতে এটাকে বেগবান করা যায় এবং সৃষ্টিশীলতা আনা যায়, সে বিষয়ে আর কি আহ এখন আমার সময় কাটছে গবেষণামূলক কাজে। হ্যাঁ, আপনি খুব এই বিষয়ে মানে সম্পূরকভাবে একটা জিনিস বলতে চাচ্ছি। আপনি শুধু যে মঞ্চে মূকাভিনয়টা চর্চা করছেন বা সবার মাঝখানে এই যে বাংলা মূকাভিনয় বিষয়টি আছে, এটি ছড়িয়ে দেওয়ার যে বিষয়ে কাজ করছেন তা নয়, আপনি এটি নিয়ে একটি গবেষণা ইনস্টিটিউটও শুরু করেছেন। আমরা আসলে এই গবেষণা কেন্দ্র সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাচ্ছি। এই বিষয়টি কিভাবে প্রথম শুরু করেছিলেন, এখন কিভাবে চলছে, এবং এই কেন্দ্রের অর্জন নিয়ে যদি আমাদের সাথে কিছু তথ্য শেয়ার করতেন প্লিজ। আসলে আমরা দেখলাম যে দুটো বিষয় আমি আলাদা আলাদা ভাবে আলাপ করব। একটা হচ্ছে যে আমরা যখন দেখলাম যে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষা তার নিজস্বতা আছে এবং রিচফুল, এবং আপনি দেখবেন যে যে সমস্ত রিচফুল কান্ট্রি আছে তাদের সংস্কৃতি আহ, অনেক শক্ত, তারা কিন্তু সারা বিশ্বে তাদের সেন্টার খুলেছে। যেমন আলিয়েন্স ফ্রান্সে জার্মান কালচার, আমেরিকান সেন্টার, ব্রিটিশ কাউন্সিল, এইগুলো কিন্তু তাদের দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সমস্ত কিছুই কিন্তু বহন করে। এবং আমরা আহ, আহ, আমাদের এই ধরনের কোনো কিছু নেই। এই জন্য আমি প্রাক্তন গভর্নমেন্টের কাছেও লিখিত আকারে দিয়েছিলাম যে বাংলাদেশ সেন্টার করার, যে যেমন আমেরিকাতে নিউ ইয়র্কে, আপনার লস অ্যাঞ্জেলেসে পরীক্ষামূলক করা যেতে পারে, এবং সেগুলো বাংলা ভাষাকে ভাষা শিক্ষার ব্যাপারেও এদেশে যেমন কোর্স 2-3টা ল্যাঙ্গুয়েজ নিতে হয়, সেই হিসাবে বাংলা যদি থাকে তাহলে পরে ওরা এটা ইকোনমিক্যালি বাংলাদেশে ইয়ে হতে পারে, মানে বেনিফিটেড হতে পারে। তো এইগুলো হচ্ছে যে একটা বিষয়, সেই বিষয়কে কেন্দ্র করে আমরা দেখলাম যে বাংলাদেশের নাট্য চর্চায় কিন্তু কোনো গবেষণার বিষয় নেই, এখনো পর্যন্ত তারা করেনি। এবং ওই যে স্বাধীনতা উত্তর যে একটা চেতনা ছিল, ওই চেতনাটাকে প্রথম দফায় ধরেন তারা এটা একটা বিপ্লব নিয়ে আসছে, কিন্তু এরপরে কিন্তু আটকে গেছে, এর থেকে বেরোয় আসতে পারেনি, এবং ওইখানেই কিন্তু আমরা 50 বছর আটকে আছি। নাট্য জগতে শুধু ডেভেলপমেন্ট এরপরে আর হয়নি। তো আমরা মনে করলাম কি যে মুখাভিনয় এমন একটা ভাষা, যে ভাষায় সারা বিশ্বের মানুষ বুঝতে পারে, এবং সেই ভাষাতে আমাদের শিল্পকে কিভাবে, আমাদের কালচারকে কিভাবে তুলে ধরা যায় সারা বিশ্বের কাছে। তখন আমরা চিন্তা করলাম যে আমাদের নিজস্ব যাত্রা, মানে ফর্ম আছে, ডিফারেন্ট ফর্ম আছে, ডিফারেন্ট এই ক্ষেত্র আছে। তো ওইগুলোকে যদি আমরা সমন্বয় করে একটা বাংলা মুখাভিনয় করি, যে আমরা বাংলাদেশের বাঙালি, আমাদের মুখাভিনয় দেখলে আমাদের কালচারের রিফ্লেকশনটা যাতে তারা পায়, তাহলে পারে ওইটা হবে বাংলা মুখাভিনয়। যে ফ্রান্সে যেটা মুখাভিনয় করে, এরা ইউরোপিয়ান মাইন্ড, তাদের কালচারকে তারা রিপ্রেজেন্ট করে। আমরা যদি তাদের কালচারকেই রিপ্রেজেন্ট করি, তাহলে পরে আমার কালচার, আমি শিল্প চর্চা করছি কিন্তু আমি আমার কালচারকে দিতে পারছি না। এই আমার কালচারকে দেওয়ার জন্যই এই বাংলা মুখাভিনয় করা, যেটা মুখাভিনয়ে একটা সাংস্কৃতিক বিনির্মাণ, যে যেখানে ধরেন ইউরোপিয়ানরা তার ব্যালেকে বেস করে, আমরা এখানে আমাদের দেশীয় নৃত্যের
মুভমেন্ট, মুদ্রা, এগুলোকে আমরা কালেক্ট করতে পারি। এবং যাত্রা, যাত্রা আমাদের একটা ফর্ম, যে এক্সাজারেশন অভিনয়, যে অতিরঞ্জিত, অতিমাত্রায় আমরা অভিনয় করি, এর কন্টেন্ট গুলো আমরা নিতে পারি। এইগুলো মিলায় আমাদের দেশীয় বিষয়বস্তু, যেমন আমাদের গ্রাম বাংলা, বাংলাদেশ কিন্তু গ্রাম বাংলাই, শহর কেন্দ্রিক না। সেই গ্রাম বাংলার জীবনযাত্রাটাকে আমাদের সংস্কৃতি, এবং সেটাকে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমরা আমার দেশের কালচারকে জার্মানের মতন, ব্রিটিশের মতন আমরাও তুলে ধরতে পারবো। এবং দেশ ছোট হলেও আমাদের সংস্কৃতি রিচ, এবং এই রিচটাকে আমরা পৌঁছে নিতে গেলে পরে আমাদের সবাইকেই বিভিন্ন যার যার ক্ষেত্র থেকে এগিয়ে আসতে হবে। সেই সেই ভিত্তিতে মূকাভিনয়কে কিভাবে আমরা আমাদের সংস্কৃতি বিনির্মাণ করে সেটাকে প্রেজেন্ট করতে পারি, তার গবেষণার জন্য এই বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র খোলা। আমি কি চমৎকার! বুঝাতে পারছি আপনাদের? খুবই চমৎকার! আমি খুব মুগ্ধ হয়ে আপনার কথা শুনছিলাম যে আমাদের বাংলা সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে যে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করা, Yes. খুব চমৎকার একটা পরিকল্পনা। আর এটা সফলতার উপর আসলে, যদি সফলতার বিষয়টা অনেক দীর্ঘমেয়াদী হয়তো একটি পরিকল্পনা, কিন্তু আপনি আপনি যেভাবে শুরু করেছেন এটা আসলে আমাদের জন্য আশার বাণী। আম, এই এবং জন্য এই জন্য আপনি আরো আরেকটা প্রশ্ন আগে করেছিলেন, যে এই বইয়ের ব্যাপারে আমাকে লিখিত আকারে জিজ্ঞেস করছিলেন যে আমার কোনো বই টই আছে কিনা। তা আমি দেখেন, 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, বা 54 বছর, এর মধ্যে কিন্তু মূকাভিনয়ের উপরে, থিয়েটারের উপরে তো খুব একটা বেশি বইও নেই, মানে গবেষণামূলক বই। আর মূকাভিনয় তো নেই। হ্যাঁ, তো কেন মূকাভিনয়ে 50 বছর পরেও এত ব্যাপকতা পায়নি বাংলাদেশে, এটার এইটারও গবেষণা করা হয়েছে আমাদের। তাতে করে আমরা যেটা দেখেছি কি, যে আমরা প্রজন্ম থেকে প্রজন্মে এটাকে ক্যারি করাইতে পারিনি। ক্যারি না করার কারণ হচ্ছে যে এডুকেশন, এটা এটা বইটা কি পাঠ্য, যেমন যার জন্য দেখেন, এই যে আমরা জেনারেশন যখন ভাষা শেখে, তখন বর্ণমালা বর্ণ দিয়ে দিয়ে শেখে। শিখে, হ্যাঁ। হ্যাঁ, তো ওই রকম আমি একটা প্রথম বই বের করলাম, যে মূকাভিনয়ের বর্ণমালা, যে যারা ওই বাচ্চারা হাতে নিয়ে ছবি দেখবে, এবং দেখে তারপরে ওই ছবির মতন অভিনয় করবে বা প্র্যাকটিস করবে, এইভাবে একটা ইন্টারেস্ট গ্রো করানো। তারপরের ধাপে আমি আর একটা বই বের করেছি, যে এটা আসছে মার্কেটে, এই মাসে আসবে। সেটা হলো যে আসো মূকাভিনয় শিখি। হ্যাঁ, আ, তো তো এইটা ওই রকম তাদেরকেও আরেকটু উপরের লেভেলের কথা বলে আমরা বলার চেষ্টা করছি। তারপরে থার্ড আর একটা বের করছি, এটা লেখা হয়ে গেছে, সেটা যে বিএ মাইম, মূকাভিনয় হব। আমার একটা বইয়ের ইয়ে হলো কি, যে বাংলার সাথে সাথে ইংরেজিও আছে, যাতে এই জেনারেশনের যারা বাংলা পড়তে পারে না, তারাও যাতে ইংরেজিটা পড়ে রপ্ত করতে পারে। এই জন্য দুটোই কিন্তু পাশাপাশি দেয়া আছে একই বইতেই। হ্যাঁ, তো এইভাবে পুরো জেনারেশনটাকে 3 ভাগে ভাগ করে, ধরেন ছোট, একটু মাঝারি, একটু বড়, এদের পর্যন্ত তিনটা একটা কোর্সের মতন একটা বই বের করছি, যাতে they will understand what is mime and how to do it, and when they get inspiration, then they can carry on. এই পর্যায়ে একটু জানতে চাচ্ছি যে আমাদের দর্শকরা যারা আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, তারা যদি আপনার এই বইগুলো পেতে চায় কিভাবে পাবে? অনলাইনে অনলাইনে পেতে পারবে, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পেতে পারবে। এর জন্য অবশ্য বাংলাদেশে যারা সংগ্রহ করবে তাদের অন্য নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে পারে তারা শিপিং করে দেবে। তাছাড়া চমৎকার! ওই আহ, ইয়েতে অনলাইনে গেলেই, অনলাইনে অনেক বই কিনা যায় না, জি, সেই জি, জি, জি। তাদের সাথে এনলিস্টেড করা আছে। তাদের লিস্টের মধ্যে চাইলে পারে ওরা জোগাড় করে দিতে পারবে।
আপনার একটি গবেষণামূলক বইও আছে, লিটল বাংলাদেশ আমেরিকার বুকে মাইলস্টোন। ও, এইটাও আরেকটা ব্যাপার। দেখেন, এই যে বাংলাদেশে, এই যে আমেরিকাতে যে বিভিন্ন এথনিসিটি আসে এবং তারা যে এখানে একটা কমিউনিটি তৈরি করে তারাও যে বেড়ে ওঠে, এর এর পিছনে হচ্ছে কি যে একটা গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনের জন্যই কিন্তু এই এই পলিটিশিয়ানরা তখন কমিউনিটির কাছে যায়, কমিউনিটি কিছু ডিমান্ড করে। এইভাবে এই লস অ্যাঞ্জেলেসে অসংখ্য এথনিক গ্রুপ, তারা তাদের এরকম থাই টাউন, কোরিয়ান টাউন এরকম আছে। তো আমরাও যখন আমরা সবচেয়ে সর্বকনিষ্ঠ আর কি, যে এর আগে সবাই অর্জন করে নিয়েছে, আমরা যেহেতু নতুন কমিউনিটি সেহেতু আমরা পরে এসছি। তো লিটিল বাংলাদেশ নামে আমরা একটা কমিউনিটি থেকে দাবি করি পলিটিশিয়ানদের কাছে, এবং তারা বলে যে তারা যদি নির্বাচিত হয় তা এটা বাস্তবায়ন করবে। এবং আমরা পিছনে কাজও করেছি এবং বাস্তবায়ন হয়েছে। এই লিটল বাংলাদেশ প্রস্তুতির জন্য যে কিছু দরকার, কিভাবে হয়েছে, এই বিষয়গুলোকে খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে গবেষণামূলক ভাবে, এবং অন্যরা কিভাবে পেয়েছে সেগুলো কম্পেয়ার করে পাশাপাশি দাঁড় করানো হয়েছে, যাতে অন্য যে সমস্ত বিভিন্ন স্টেটে আরো অনেক বাঙালি আছে তারাও যাতে আইডিয়া পেয়ে তারাও এই দাবিগুলো করতে পারে। এবং বাংলাদেশ যেরকম আমাদের মোহাম্মদ নুরুল হুদা তার কবিতায় বলেছিল, যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ। তো যেখানেই বাংলাদেশ ভাষা আছে সেখানেই যাতে আমরা আমাদের অবস্থান নির্ণয় করতে পারি, সেজন্য আমাদের সবারই কাজ করা উচিত যার যার অবস্থান থেকে, আমি মনে করি। চমৎকার। আমাদের তরুণ প্রজন্ম যারা এখন মাইম বা মূকাভিনয় শিল্পে মানে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ। ওই তাদের উদ্দেশ্যে আমার দুটো কথা, যে প্রথমত যে মূকাভিনয় চর্চা, বিশুদ্ধ মূকাভিনয় চর্চা করার প্রবণতা গ্রো করা উচিত। সস্তা ফেম দিয়ে কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না। বেশি দিন টিকে থাকতে গেলে একাডেমিক একাডেমিক অর্জন না করা পর্যন্ত এগুলোকে নিজের সৃষ্টিশীলতা প্রকাশ পায় না। কারণ কপি পেস্ট করা এক জিনিস, আর নিজের মাথার থেকে একটা লেখা বের করা, সেটা মধ্যেই সৃষ্টিশীলতা রয়েছে বলে আমি মনে করি। তো আর একটা জিনিস হলো কি, যে চর্চা যদি এই যে যেটা আমি বলছি যে বাংলা মূকাভিনয়, আমরা অবশ্যই এই বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছি যে যারা গবেষক হিসাবে আমাদের সাথে গবেষণা করতে চায় তাদের আবেদন করার জন্য, এবং তাদের কিছু ক্রাইটেরিয়া আছে, এই সমস্ত ক্রাইটেরিয়া থাকলে পারে তারা জয়েন করতে পারবে। এবং তাদেরকে নিয়ে আমরা একটা এই আন্দোলনটা করতে চাই, যাতে সার্বজনীন গ্রহণযোগ্যতা থাকে। এটা আমরা একটা ন্যাশনাল ওয়াইজ হিসাবে কাজ করছি, কারণ এটা যেহেতু একটা জাতিসত্তার একটা অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, সেহেতু যারা নতুন প্রজন্ম মূকাভিনয় চর্চা করতে চায় তাদের প্রথমত শুদ্ধ মূকাভিনয় চর্চার মনোবৃত্তি থাকা উচিত। দুই, বাংলা মূকাভিনয়কে আমরা যদি চর্চার ভিতরে বেগবান রাখি, তাহলে আমাদের নিজস্ব শিল্প চর্চার ক্ষেত্রে আমাদের একটা অবদান থাকবে। এই অবদানের জন্যই গবেষক হিসাবে যারা ইন্টারেস্টেড তারা আসতে পারেন, এবং তাদের তাদের সাথে করে নিয়েই আমরা একটা রূপরেখা তৈরি করবো এটা চিন্তা করছি, এবং আমরা অনেক এগিয়ে গিয়েছি এইসব কাজের ব্যাপারে। অসংখ্য ধন্যবাদ। এরই মধ্য দিয়ে আমরা আজ আমাদের আজকের আড্ডার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তবে শেষ করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে
মাইমের মাধ্যমে যদি কিছু বলে যেতেন। মাইমের মাধ্যমে সবসময় কি যে একটা প্রতিবন্ধকতা আছে, তো মাইমে সবচেয়ে জিনিসটা যেটা সবাই ভালো বোঝে সেটা হলো কি যে একটা ইমাজিনারি ওয়াল ক্রিয়েট করা। তো এই বসে বসে সামনে হয়তো এটা করা যেতে পারে যে আমাদের জীবনে বা জাতির যে একটা মধ্যা সৃষ্টি হয়েছে সেটার একটা দেখানো। এটা জাস্ট একটা দারুণ দারুণ এটা বোঝা যায় না তো চমৎকার। এখান থেকে। এত তাৎক্ষণিকভাবে এত সুন্দর করে আপনি আসলে দেখিয়েছেন। আমি আশা করি খুব শীঘ্রই আমার এই সৌভাগ্য হবে মঞ্চের সামনে বসে আপনার পারফরমেন্স দেখার সুযোগ পাবো। অবশ্যই, ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা, আপনার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, কারণ আপনার স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আসলে আমাদের বাংলাদেশের বাংলা মুখাভিনয় শিল্পটি বিশ্বমঞ্চে উঠে দাঁড়াবে। তাই আপনার জন্য এবং আপনার স্বপ্নের জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকেও এবং শ্রোতা দর্শকদেরকেও ধন্যবাদ।